প্রায় 450 বছর পুরনো আগ্রা ফোর্ট ভারতের ইতিহাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে। লোদি বংশ থেকে মোগল বংশের হাত বদল হয়ে ব্রিটিশ যুগ এবং অবশেষে স্বাধীন ভারতের বহু ইতিহাসের সাক্ষী এই আগ্রা ফোর্ট। লোদি বংশের শাসন আমলে এই আগ্রা ফোর্ট এত বিশাল ছিল না। বাবর আগ্রা ফোর্টের দখল নিলে এর নির্মাণ কাজ শুরু হয়। তবে এই আগ্রা ফোর্ট আজ জনমানবহীন হয়ে গেছে। শুধুমাত্র পর্যটকদের জন্য খোলা থাকে এই আগ্রা ফোর্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু বিকেল 5টা বাজলেই এর দরজা বন্ধ হয়ে যায় কেন মুঘলরা শেষের দিকে আগ্রা ফোর্ট ছেড়ে দিল্লি চলে গিয়েছিল? কি রহস্য লুকিয়ে আছে এই দুর্গে? এই সবকিছুই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। মুঘল যুগের 4 শ্রেষ্ঠ বাদশাহ এই দুর্গ থেকে পুরো ভারতকে শাসন করতেন। সর্বপ্রথম এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেন আকবর। 1565 সালে প্রায় 4000 শ্রমিকের 8 বছর কঠোর পরিশ্রমে গড়ে ওঠে এই আগ্রা ফোর্ট। এই দুর্গ প্রায় 95 একর জমির উপর নির্মিত। বাবর যখন পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে এই দুর্গ দখল করে, আর এই দুর্গের আগের নাম ছিল বাদলগড় দুর্গ। এই দুর্গে প্রবেশ করলে প্রথমে আসে জাহাঙ্গীর মহল। আকবর ও যোধাবাইয়ের সন্তান ছিলেন জাহাঙ্গীরকে ছোটবেলায় যে পাত্রে স্নান করানো হতো, সেই পাত্রটি এখন যত্নের সাথে রাখা আছে তার মহলের সামনে, যা একটি মাত্র পাথরে তৈরি। আগ্রা ফোর্টের প্রতিটি ঘর ছিল বিলাসবহুল এবং তৎকালীন সময়ে বিজ্ঞান চেতনার উল্লেখযোগ্য নিদর্শন। ফাঁপা যমুনা নদী থেকে চামড়ার ব্যাগে করে জল এনে ঢেলে দেওয়া হতো এই ঘরগুলোর উপরে থাকা জলের পাত্রে। সেখান থেকে জল ধীরে ধীরে গড়িয়ে পড়তো দেওয়ালের ভিতরে। ফলে গরমের দিনগুলো থাকতো ঠান্ডা। এক প্রকার বলা যায় প্রাকৃতিক এসি। এছাড়াও আলো চলাচলের জন্য ভেতরে ছিল জানলার ব্যবস্থা, যেগুলো বাইরে থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু ভিতর থেকে আলো বাতাস দুটোই পাওয়া যেত। জাহাঙ্গীর মহল ছাড়াও এই দুর্গের ভিতরে আরো 7টি মহল রয়েছে। তৎকালীন প্রায় 35 লক্ষ টাকা খরচ করে এই দুর্গ বানানো হয়েছিল। আর এই দুর্গের নকশা তৈরি করেন ইরাকের কারিগর মোহাম্মদ কাসিম। মোগল সাম্রাজ্যের কিছু শাসক হিন্দু রাজ্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাই মহলের বেশ কিছু স্থাপত্যে হিন্দু মন্দির বা হিন্দু রাজপ্রাসাদের ছাপ রয়েছে। বাদশাহ জাহাঙ্গীরের বই পড়ার শখ ছিল, তাই তার মহলে বর্তমানকালে ওয়াল আলমারির আদলে তৈরি ছিল বুকশেল। আগ্রা ফোর্টের বেশিরভাগ অংশই লাইমস্টোনে তৈরি, যা বাদশাহ আকবর তৈরি করেছিলেন। এরপর বাদশাহ শাহজাহানও এই দুর্গের বেশ কিছু কাজ করেছিলেন। তখন এটির দেওয়াল এত মজবুত ছিল না। বাদশাহ আকবর এই দুর্গের দেওয়াল তৈরি করেছিলেন আকাশ ছোঁয়া উঁচু। এই দুর্গের ভিতর যাতে শত্রুরা আক্রমণ করতে না পারে, তাই এর সুরক্ষা ব্যবস্থা খুব শক্ত। এই দুর্গের দেওয়ালে আছে ছোট নালা, যাতে শত্রুপক্ষ দুর্গে প্রবেশ করার চেষ্টা করলে গরম তেল ও জল তাদের উপর ছিটিয়ে দেওয়া যায়। এবং দুর্গের দেওয়ালের উপরে মজুদ থাকতো বড় বড় পাথর খণ্ড, যা দিয়ে শত্রুদের উপর আক্রমণ করা হতো। শৌখিন সম্রাট শাহজাহানের কাজগুলো ছিল শ্বেত পাথরের। সম্রাট শাহজাহান এই মহলেই তৈরি করেছিলেন পালকির আদলে তৈরি পালকি মহল। আর সেখানে তার 2 মেয়ে জাহানারা ও রোশনারার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তাদের দুজনেরই কেউ বিয়ে করেননি। আর এই পালকি মহলের উপরিভাগ সম্পূর্ণ সোনার তৈরি ছিল। ইংরেজরা এই সোনা পরবর্তীকালে খুলে ফেলে। আর এই দুর্গের পিছনে বড় বড় জলের নালা ছিল, যেখানে কুমির থাকতো, এবং জঙ্গলে ছিল বাঘ ও চিতা, যাতে দুর্গের পিছন থেকে কেউ আক্রমণ না করতে পারে। আর এই দুর্গের ভিতরে সবথেকে আকর্ষণীয় হলো খাস মহল, যা শাহজাহান মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ভাগ্যশালী নারী মুমতাজের শয়নকক্ষ। আর এই ঘরের দেওয়াল ছিল বহুমূল্য রত্ন খচিত, যা ইংরেজরা লুট করে। তৎকালীন সময়ে ইলেকট্রিক লাইটের ব্যবহার ছিল না, তাই এই ঘরের মাঝে একটা ঝাড়বাতি ছিল, যেখানে মোমবাতির আলোয় হিরেগুলো জল করত এবং সম্পূর্ণ ঘরটাকে আলোকিত করে রাখত। আর পরবর্তীকালে এইসব রত্ন সোনাদানা হিরে ব্রিটিশদের হাতে লুট হয়। ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে এই মহলে বন্দী করে রেখেছিলেন 1658 থেকে 1666 সাল পর্যন্ত। আর শাহজাহানের মৃত্যু হয় গৃহবন্দী হয়ে। এরপর জাহানারা তার মৃতদেহকে যমুনা নদীর রাস্তায় তাজমহলে নিয়ে যায় এবং সেখানে তার বেগম মমতাজের পাশে তার সমাধি দেওয়া হয়। আগ্রা ফোর্ট বহুকাল ধরে ইতিহাসকে জীবিত করে রেখেছে দিল্লির বুকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন